একবার ভাবুন তো, মহাবিশ্বের এই বিশাল নকশার মধ্যে একটা ছোট্ট ভুল বা ধরুন আমাদের শরীরের ভেতরেই কোনো একটা সূক্ষ্ম ত্রুটি, এগুলো কি শুধুই সমস্যা, নাকি এর ভেতরে এমন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে যা আমরা সাধারণত খেয়ালই করি না? চলুন আজকে সেই মহাজাগতিক ত্রুটির মধ্যেই কোনো উত্তর খোঁজা যাক। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। কারণ অনেক সময় আমরা যাকে ভুল বা গ্লিচ বলে এড়িয়ে যাই, সেটাই হয়তো মহাবিশ্বের সবচেয়ে বড় সত্যগুলোর দরজা খুলে দিতে পারে। তো এই যে এত বড় একটা প্রশ্ন, এর উত্তর খোঁজা শুরু করব কোথা থেকে? চলুন শুরু করা যাক আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে পরিচিত কিন্তু সবচেয়ে জটিল সিস্টেমটা দিয়ে, আমাদের নিজেদের শরীর। এটা শুনতে হয়তো খুবই অবাক করার মতো, কিন্তু এটাই সত্যি। আমাদের শরীর শুধু বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্তে অত্যন্ত জটিল গাণিতিক নিয়ম ব্যবহার করছে। আর এই অদৃশ্য ক্যালকুলাসই কিন্তু আমাদের শরীরকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। শরীর মূলত দুই ধরনের ক্যালকুলাস অপারেশন ব্যবহার করে। একটা হলো ইন্টিগ্রেশন, যার কাজ হলো সব ওঠানামা বা অস্থিরতাকে শান্ত করে একটা গড় মানে নিয়ে আসা, মানে স্থিতিশীলতা দেওয়া। আর অন্যটা হলো ডিফারেন্সিয়েশন, যার কাজ হলো হঠাৎ করে কোনো পরিবর্তন হলেই সেটা ধরে ফেলা, আমাদের সতর্ক করে দেওয়া। ব্যাপারটা এভাবে ভাবা যায়। ইন্টিগ্রেশনের কাজ হল ব্লাড প্রেশারকে একটা নির্দিষ্ট লেভেলে ধরে রাখার মতো মসৃণ কাজগুলো করা। অন্যদিকে ডিফারেন্সিয়েশন হল, ধরুন চোখের সামনে হঠাৎ কিছু একটা নড়ে উঠল, সেই তথ্যটা সঙ্গে সঙ্গে ব্রেনে পাঠানো, মানে তাৎক্ষণিক সতর্কতার কাজ। এর একটা অসাধারণ উদাহরণ হল ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স। আমাদের প্রত্যেকটা হার্টবিটের সাথে ব্লাড প্রেশার কিন্তু বেশ ওঠানামা করে, কিন্তু আমাদের মস্তিষ্ক এই ছোট ছোট ঝাঁকুনিগুলোকে পাত্তা দেয় না। মস্তিষ্ক দেখে ওভারঅল গড়ে প্রেশারটা কেমন আছে। এই যে মসৃণ করে নেওয়ার ক্ষমতা, এটাই আমাদের শরীরকে স্থির রাখে। ঠিক আছে, শরীরের ব্যাপারটা তো বোঝা গেল। এবার শরীর থেকে বেরিয়ে এসে একটু বড় ছবিটা দেখা যাক। যে কোনো জটিল সিস্টেমকে নিয়ন্ত্রণ করার নিয়মগুলো কেমন, বিশেষ করে স্মৃতির ধারণাটা। একটা দাবার বোর্ডের কথা ভাবুন তো, পরের চাল কি হবে সেটা জানার জন্য কি আগের সব চাল মনে রাখা দরকার? না, শুধু বোর্ডের বর্তমান অবস্থাটা দেখলেই চলে। পদার্থবিজ্ঞানের ভাষায় এই ধরনের সিস্টেমকে বলা হয় মার্কোভিয়ান বা স্মৃতিহীন। মানে কোনো সিস্টেমের ভবিষ্যৎ জানার জন্য শুধু তার বর্তমান অবস্থায় যথেষ্ট। কিন্তু আসল জীবন কি সত্যি এতটা সোজা? আসলে এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। স্মৃতিহীন কথাটার মানে এই নয় যে অতীতের কোনো দাম নেই। এর আসল মানে হলো অতীতের যত দরকারি তথ্য ছিল সেগুলো সব কম্প্রেসড হয়ে, মানে সংকুচিত হয়ে বর্তমান অবস্থার মধ্যেই ঢুকে আছে। তাহলে দেখুন, আমরা একই সিস্টেমকে দুটো আলাদা চোখে দেখতে পারি। একদিকে মার্কোভিয়ান ভিউ বলছে সব তথ্য বর্তমানের মধ্যেই আছে, অন্যদিকে আর একটা ভিউ বলছে না, ইতিহাসটাও সমান গুরুত্বপূর্ণ। এই দুই ধারণাই আমাদের মহাবিশ্বের এক গভীর সত্যের দিকে নিয়ে যাবে। এবার একটা বিশাল লাভ দেওয়ার সময় এসেছে, সিস্টেমের যুক্তি থেকে সোজা মহাবিশ্বের মৌলিক গঠনের দিকে। কল্পনা করুন, একটা গুহার ভেতরে শুধু দেয়ালে পড়া ছায়া দেখা যাচ্ছে, এবং ওই ছায়াগুলোকেই আসল বাস্তবতা মনে হচ্ছে। আধুনিক পদার্থবিজ্ঞানের একটা যুগান্তকারী ধারণা অ্যাম্প্লিটিউহেড্রন ঠিক এই কথাটাই বলছে। এই তত্ত্ব অনুযায়ী আমরা যাকে স্থান আর কাল বলি, সেগুলো নাকি আসল নয়। এগুলো একটা অনেক গভীর, অনেক জটিল জ্যামিতিক বস্তুর ছায়া মাত্র। সাধারণত আমরা ভাবি মহাবিশ্বটা একটা স্টেজের মতো, তাই না, যেখানে স্থান আর কালের ওপর সবকিছু ঘটছে। কিন্তু এই নতুন তত্ত্বটা বলছে ওই স্টেজটাই আসল নয়, ওই স্টেজটা নিজেই অন্য কোনো বহুমাত্রিক ক্রিস্টাল থেকে তৈরি হওয়া একটা ছায়া। এই ধারণাটা কিন্তু আমাদের চিন্তাভাবনা পুরোপুরি ঘুরিয়ে দেয়। এই তত্ত্ব অনুযায়ী স্মৃতি কি? সেটা হলো ওই পুরো ক্রিস্টালটা। সময় কি? ওটা হলো ওই ক্রিস্টালের একটা একটা করে স্লাইস দেখা। আর গতি? সেটাও কিছু না, শুধু আলাদা অ্যাঙ্গেল থেকে ওই একই জিনিসটাকে দেখা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এবার গল্পে একটা বড় টুইস্ট আসবে। এই যে নিখুঁত জ্যামিতিক মহাবিশ্বের কথা বলা হচ্ছে, এবার সেটাকেই চ্যালেঞ্জ করার পালা। গণিতবিদ কার্ট গোডেল প্রমাণ করেছেন যে যে কোনো জটিল যৌক্তিক সিস্টেমের মধ্যে এমন কিছু সত্য থাকবেই যা ওই সিস্টেমের নিজের নিয়ম দিয়ে প্রমাণ করা যাবে না। সহজ কথায়, কোনো সিস্টেমই পারফেক্ট হতে পারে না। একটা প্রাচীন জিনিস শ্রীযন্ত্রের দিকে তাকালে এই ব্যাপারটার একটা দার্শনিক ছবি পাওয়া যায়। এই জটিল জ্যামিতিক ডিজাইনটা নিখুঁতভাবে আঁকা প্রায় অসম্ভব। এর ত্রিভুজগুলোর সংযোগস্থলে সবসময় একটু না একটু ত্রুটি থেকেই যায়। এবং এখানেই হচ্ছে আসল কথাটা। এই যে ত্রুটি, এগুলো আসলে ভুল নয়, বরং এগুলোই হলো সেই গেটওয়ে বা পথ যা দিয়ে একটা অসম্পূর্ণ সিস্টেম তার বাইরের জগতের সাথে সংযোগ করতে পারে। ঠিক আছে,
এবার আমরা আলোচনা শেষ পর্বে এসে গেছি। এখন সময় এই মহাজাগতিক ত্রুটির সাথে আমাদের শরীরের প্রক্রিয়াগুলোকে আবার জুড়ে দেওয়ার। উচ্চস্তরের পদার্থবিজ্ঞানে, যেমন কোয়ান্টাম ফিল্ড থিওরিতে, বিজ্ঞানীরা যখন কোনো কণার মিথস্ক্রিয়া নিয়ে গণনা করতে যান, তখন প্রায়ই তাদের উত্তর চলে আসে ইনফিনিটি বা অসীম। এটা তো একটা যৌক্তিক ত্রুটি, এর মানে তাদের তত্ত্বের মধ্যে কোথাও একটা ভুল আছে। কিন্তু মহাবিশ্ব এই অসীম সমস্যাটাকে সমাধান করে একটা প্রক্রিয়ার মাধ্যমে, যার নাম রিনর্মালাইজেশন। বিশাল অসীম উত্তরটাকে বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট স্কেলে এনে রিসেট করে দেন বা মসৃণ করে দেন। ফলে একটা পরিমাপযোগ্য সসীম ফলাফল পাওয়া যায়। এটা যেন মহাবিশ্বের নিজেরই স্মুথিং কৌশল। আর এইখানেই পুরো গল্পটা একসাথে মিলে যাচ্ছে। ঠিক যেমন করে আমাদের শরীর ব্লাড প্রেশারের ঝাঁকুনিটাকে মসৃণ করে স্থির রাখে, ঠিক সেইভাবেই মহাবিশ্ব কোয়ান্টাম স্তরের অসীমতাকে মসৃণ করে আমাদের এই বাস্তবতা তৈরি করেছে। দুটোই একই নীতি, শুধু আলাদা স্কেলে কাজ করছে। মনে আছে শ্রীযন্ত্রের কথা? এর ত্রুটিপূর্ণ সংযোগস্থলগুলো পার করার জন্য যেমন মন্ত্র ব্যবহার করা হয়, যা ত্রুটিটাকে শেষ করে না, বরং ওটাকে পার করার একটা পথ তৈরি করে দেয়, রিনর্মালাইজেশনও ঠিক তাই করে। মহাবিশ্বের অসীমতাকে শেষ না করে তাকে আমাদের বোঝার মতো একটা বাস্তবতায় রূপান্তর করে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? পদার্থবিজ্ঞানের এই যে নিয়মকানুন, যাকে আমরা লজ অফ ফিজিক্স বলি, এগুলো কি চিরস্থায়ী, অপরিবর্তনীয়, নাকি এগুলো আসলে মহাবিশ্বের নিজের ত্রুটির সাথে, নিজের অপূর্ণতার সাথে খাপ খাইয়ে চলার জন্য তৈরি করা কিছু অভ্যাস মাত্র? এটা নিয়ে ভাবার আছে।